আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ। বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আহ, বর্তমানে আসলে অনলাইনে সবচেয়ে বড় একটা প্রশ্ন, এবং আমার কাছেও ইভেন আমাদের কাছেও কমেন্ট আসতেছে প্রচুর পরিমাণে, হোয়াটসঅ্যাপ আসতেছে, সেটা হচ্ছে ভাইয়া, ডাক্তারি প্রফেশনটা কি আসলেই বেকারত্বের প্রফেশন? যে এইখানে বলে অ্যারাউন্ড মোর দ্যান 31% ডাক্তার বলে বেকার। এটা কি আদৌ সঠিক, নাকি কারো মন গড়া উক্তি, কারো ভয় দেখানোর জন্য, স্টুডেন্ট ম্যানিপুলেশনের জন্য এরকম উক্তি বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে চিন্তা করা হচ্ছে? বা আসলে মেডিকেলের সেক্টর সেক্টরটায় ইনকাম কেমন, অ্যান্ড হোয়াই বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেল প্রফেশন কেন সেরা আপনি বললেন? সবাই বলে নেগেটিভ, আপনি বললেন কেন সেরা? আজকে জাস্ট অল্প কিছু সময় আমি তোমাকে মেডিকেল প্রফেশন এবং মেডিকেল প্রফেশনের পরবর্তীতে, এমবিবিএস এর পরবর্তীতে তোমার লাইফের বা জীবনটা আসলে কিরকম কি হতে পারে সেরকম সেই জিনিসটা সম্পর্কে একদম ক্লিয়ার কাট একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার আসবে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের আগের থেকে এই জিনিসগুলা জানা উচিত। ঠিক আছে? ফার্স্ট প্রশ্ন, সবচেয়ে বার্নিং প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মেডিকেল প্রফেশনে টাকা কত? মানে টাকাই টাকা। একটা সময় ছিল যখন আমরা শুনছি যে মেডিকেল প্রফেশনে ঢুকলেই টাকা টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা। আবার এখন এসে শুনতেছি যে না, টাকা নাই, বেকার। ফ্যাক্ট জিনিসটা বুঝো, সেটা হচ্ছে যদি বাংলাদেশে বেকারত্বের সংখ্যা সে টু সে মেডিকেল পার্সনদের মধ্যে মোর দ্যান 31% হয়, বা সে টু সে 30% হয়, এক নম্বর প্রশ্ন হচ্ছে এইটার সার্ভেটা করা হয়েছে কিভাবে? বেকারত্বের ডেফিনেশনটা কি? সে টু সে তুমি একটা ফিল্ডে পড়াশোনা করছো, পড়াশোনাটা করে তুমি ওই ফিল্ডে ইনকাম করতেছো না, অ্যান্ড ঘরে বসে আসো একদম উইদাউট জিরো ইনকাম, সে বললাম ওই প্রফেশনে বেকার। মানে সে টু সে, ধরো একজন ডাক্তার বা একজন এমবিবিএস স্টুডেন্ট, সে ডাক্তারি পাশ করলো, ডাক্তারি পাশ করে সে আর ডাক্তারি করলো না, সে ধরো সে টু সে কোচিং খুলে কোচিং ব্যবসা করতেছে বা সামথিং করতেছে, অ্যান্ড সে বললাম ওই প্রফেশনে বেকার। তার মানে এই না যে সে বেকার, এই কথাটা বুঝো। সে ওই প্রফেশনে বেকার, তার মানে এই না যে সে সম্পূর্ণ বেকার। দেখা গেছে তার কোটি কোটিও টাকা থাকতে পারে, বাট সে মেডিকেল সেক্টরটায় বেকার। মেডিকেল সেক্টরের সম্পর্কে সে কোনো জ্ঞান রাখে না, এবং মেডিকেল সেক্টর সম্পর্কে তার কোনো বড় বড় কোনো ডিগ্রিও নাই। ডিগ্রি না থাকলে তো তুমি প্র্যাকটিস করতে পারবা না, তোমার প্রমোশন হবে না। সো তুমি তো আলটিমেটলি বেকারই থাকলা, এক কথায় বলা যায়। তো এটা একটা ডেফিনেশন হইতে পারে। এখন ধরে নিলাম মেডিকেল প্রফেশনে 31% বেকার, 31% ডাক্তার পাশ করার পর একদম কিচ্ছু করে না, ঘরে বসে থাকে, কোনো চাকরি নেই বাংলাদেশে, ধরে নিলাম আমি এটা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি মেডিকেল সেক্টরে 31% বেকার থাকে, তাহলে ভার্সিটি সেক্টরে বেকারের সংখ্যা দ্বিগুণ, ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেকারের সংখ্যা দ্বিগুণ। মানে আমাদেরকে আংশিক সত্যটা তো বলা হচ্ছেই না, বরঞ্চ আংশিক সত্যটা বলা হচ্ছে। তুমি যখন শুনলা হাই মেডিকেল 31% বেকার, তখন তোমার মনের মধ্যে একটা কাজ করলো, হাই হাই এত বেকার। কিন্তু তুমি দেখো ভার্সিটি পড়া স্টুডেন্ট, যারা একজন ভার্সিটি গ্র্যাজুয়েট, অনার্স বা মাস্টার্স করে আসছে, তাদের মধ্যে তুমি একটা সার্ভে চালাও, মোর দ্যান, যদি আসলেই মেডিকেল 31% বেকার হয়, তাহলে মোর দ্যান 60% থাকবে হচ্ছে ভার্সিটি পড়ুয়া বেকার বাংলাদেশে। তাহলে কোনটা বেটার? তুমি এখন বলো কোনটা বেটার? এমন একটা সেক্টর যেখানে 60% বেকার থাকতেছে, নাকি এমন একটা সেক্টর যেখানে 30% বেকার থাকতেছে? ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোর কথা বলো। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে, ওরা 2 বছর কিংবা মানে 1 বছর পরে রিয়েলাইজ করতে পারে যে তাদেরকে বিদেশে পাড়ি জমাইতে হবে, ফর বেটার ফিউচার, ফর বেটার স্যালারি, ফর বেটার লাইফস্টাইল। এখন তোমাকে আমি কথাটা বলি যে বেকার কিভাবে হয়, এই কথাটা কি সত্য কিনা। আমার কাছে যদি কেউ বলে যে ভাইয়া সত্য কিনা, উত্তর হচ্ছে একদমই না। একজন এমবিবিএস কমপ্লিট করা স্টুডেন্ট, সে যদি তার চোখ কান্না খোলা থাকে, একটু আমরা বলি খ্যাপ খ্যাপ মারা, কিংবা অন্যান্য যে প্রাইভেট মেডিকেলগুলো আছে সেখানে ডিউটি করে, ডিউটি করে, সেও মিনিমাম মিনিমাম ডেইলি 2-3 হাজার টাকা ইনকাম করতে পারে, মিনিমাম। এবং যেটা তার জন্য থাকা খাওয়ার মোটামুটি একটা ব্যবস্থা হয়েছে। আমি বলতেছি যে ইটস ইটস নট এনাফ, এটা যে এনাফ এটা আমি বলতেছি না, বাট সে বললাম বেকার থাকতেছে না, তার মিনিমাম আমি গ্যারান্টিতে বলতে পারি
একজন স্টুডেন্ট সে মেডিকেল পাশ করার পর, এমবিবিএস পাশ করার পর বা বিডিএস পাশ করার পর তার না খেয়ে চলতে হবে না। কিন্তু কিন্তু সেম গোস টু তুমি একটা ভার্সিটি গ্র্যাজুয়েটের কথা চিন্তা করো, ওর বললাম এই সুযোগটা নাই যে ও যেখানে সেখানে যায় বা যে কোনো প্রাইভেট মেডিকেল যায় ডিউটি করবে, খ্যাপ মারবে। ওর বললাম ওই ভার্সিটির পরে তার একটা মাত্রই সুযোগ, আইদার তুমি কর্পোরেট সেক্টরে চাকরি নাও বা ব্যাংকিং সেক্টরে চাকরি নাও বা তুমি বিসিএস প্রিপারেশন নাও। অর্থাৎ ওর ওয়েটা একটা ওয়ে, সেটা হচ্ছে মেইনলি বিসিএস, মেইনলি বিসিএস। এখন সে টু সে ডাক্তারেরও বিসিএস দেওয়ার ব্যবস্থা আছে, আমি সেদিকে আসতেছি। তো একজন ডাক্তারও বিসিএস হইলো, ধরো আমিও বিসিএস ক্যাডার হইলাম, আমার বন্ধুও বিসিএস ক্যাডার হলো, আমার বন্ধু ভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করছে। বিসিএস এর পরের হিসাবটা দেখো, বিসিএস এর পরের হিসাবটা দেখো, সেটা হচ্ছে বিসিএস এর পরে তার ইনকামও ধরো 50,000 টাকা, সে টু সে 60,000 টাকা, আমার ইনকামও বিসিএস এর সব কিছু মিলায়, বেসিক টেসিক সব কিছু মিলায়, বাড়ি ভাড়া মিলায় 50-60,000 টাকা হলো ফার্স্টে। ওর বললাম এর উপরে যাওয়ার হালাল কোনো ওয়ে নাই, বাট আমার কাছে হালাল ওয়ে আছে এই বিসিএস এর বাইরে যেও নিজের চেম্বারে লাখ লাখ টাকা ইনকাম করার। এই সেক্টর একমাত্র সুযোগ আছে এমবিবিএস এ, আর একটা আছে লতে। তাহলে তুমি আমাকে বলো বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেল সেক্টর, মেডিকেল যেই ব্যবস্থাটা আছে বা হেলথ সেক্টরটা আছে, এইখানে বেকার থাকা মানে এটা তো আসলে মানে অসম্ভব হয়ে যায়। তুমি চাইলেও বেকার থাকতে পারবা না, ঠিক আছে? বিষয়টা এরকম। স্টিল নাও আমাদের হাসপাতালগুলোতে রোগীর চাইতে ডাক্তারের সংখ্যা খুবই কম, যত মানে যে রেশিওটা আমাদের দরকার সেই রেশিওটা নাই। স্টিল নাও জব সেক্টর আনস্যাচুরেটেড। হ্যাঁ, ঢাকার মধ্যে বা তুমি যদি বড় বড় বিভাগীয় সেক্টরে একদম কেন্দ্রবিন্দুতে আসো সেখানে স্যাচুরেশনটা থাকবে, কারণ এখানে অনেক সিনিয়র ডাক্তাররা চেম্বার করেন। বাট তুমি পেরিফেরিতে ঢুকো, একটু কষ্ট তো তোমাকে করতে হবে, সেখানে তো জিনিসটা পুরো আনস্যাচুরেটেড। সেখানে আমার এক ভাই আলট্রাসোন মানে আলট্রা করেই তো সে লাখ লাখ টাকা কামাচ্ছে। সিম্পল এমবিবিএস এর পরে জাস্ট একটা ডিগ্রি নিয়েছিল অল্প কয়েক মাসে। অ্যানেস্থেশিয়ার উপর 2 বছরের ডিপ্লোমা করে জাস্ট একটা ইঞ্জেকশন দিয়ে পার ইঞ্জেকশন দেখা গেছে 1500-2000 টাকা করে সে কামাচ্ছে। 5টা ইঞ্জেকশন দিলে তার 10,000 টাকা, ঠিক আছে? পার ডে বলতেছি। তো আমি তোমাকে একটা জিনিস বুঝাইতে পারতেছি কিনা, যে এমবিবিএস পাশ করার পরেও কেউ যদি ডিগ্রি না ঢুকতেছে, এখনো এমডি বা এফসিপিএস বা এমএস বা বড় সড়ো যে ডিগ্রিগুলো আছে সেখানে ঢুকে নাই, সেও মোটামুটি ভালোভাবে বেকার না থেকেই চলতে পারবে। এরপরে সে যদি একটু কষ্ট করে বিসিএসটা হয়ে যায়, আলহামদুলিল্লাহ আরো হইল। অ্যান্ড এইখানে একটা কথা আছে যে তুমি বললাম এখন তোমার বন্ধুর সাথে তুমি যদি তুলনাটা করতেছই, যেহেতু লোকজন তুলনা করতেছেই যে মেডিকেল সেক্টর ভালো না, মেডিকেল সেক্টরে বেকারত্বের হার বেশি, এই বেশি সে বেশি। এখন তুমি চিন্তা করো বন্ধুর বিসিএস হয়ে গেলে হালালভাবে সে মাসে 10 লাখ 20 লাখ টাকা কামাইতে পারবে না। ধরো একজন সে টু সে সে একটা চাকরিতে ঢুকছে, সে ধরো মাইক্রোবায়োলজি নিয়ে পড়তেছে বা সায়েন্সের কোনো সাবজেক্ট বা আর্টসের কোনো সাবজেক্ট, সে পরবর্তীতে বিসিএস দিয়ে কোনো একটা সেক্টরে গেছে। সর্বোচ্চ বিসিএস এ গেলে সে ফরেন ক্যারিয়ারে ঢুকবে, না হলে সে অ্যাডমিন ক্যারিয়ারে ঢুকবে, না হলে পুলিশ ক্যারিয়ারে ঢুকবে, না হলে জেনারেল শিক্ষা ক্যারিয়ারে ঢুকবে। জেনারেল শিক্ষা ক্যারিয়ারে ঢুকলে সে আমার মতো তোমাদের নিয়েই পড়াশোনা করতে হবে, সেখানে একটা আলাদা ইনকামের বিষয় আছে। বাট স্টাফ অন্যান্য ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আছে, অবশ্যই সুযোগ সুবিধার বেশি বিসিএস ক্যাডারদের। তো আমিও তো বিসিএস ক্যাডার হইলাম, এখন শেষ যেই সুবিধা পাচ্ছে আমি হয়তো বা হেলথ সেক্টরে যাওয়ার কারণে আমার প্যারাটা বেশি, কারণ আমার হাসপাতালে রোগী দেখতে হচ্ছে, সারাদিন হাসপাতালে ডিউটি করতে হচ্ছে। এখন আমি কি করলাম, মেডিকেল সেক্টরের 1 নাম্বার যেই ভুলটা আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি, যে এখানে বেকারত্বের হার ইনশাল্লাহ তুমি যদি চোখ বক নাক কান মুখ খোলা রাখো তোমার বেকার থাকতে হবে না, বেকারত্বের হার অ্যারাউন্ড 0%। তোমার জাস্ট একটু চেষ্টা করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, এবং এমন কোনো লোকের কথা শোনা যাবে না যাদের মেডিকেল সেক্টরে জ্ঞান নাই, অর্থাৎ সে বড় কোনো ডিগ্রি করে আসে নাই, সে যার মধ্যে এফসিপিএস, যার এফসিপিএস নাই বা যার এমডি নাই, যার বিসিএস নাই, তুমি তার কথা শুনে ডিমোটিভেটেড হবা কেন? তুমি একজন বড় ডাক্তারের কাছে যাও, তার কাছে শুনো যে আসলে রিয়ালিটিটা কেমন। এখন আসি বাস্তব রিয়ালিটি। বাস্তব রিয়ালিটি হচ্ছে এমবিবিএস যদি তুমি ভাবো যে তুমি আসলে খুব দ্রুত টাকা কামাবা, এইটা পসিবল না। এমবিবিএস সবসময় তোমাকে একটা প্যাশনের ডিগ্রি, এটা তোমাকে প্যাশন নিয়ে আসতে হবে যে তুমি একটা ভালো ডাক্তার হবা এবং তোমার একটা টাইম দিতে হবে। আমি সবসময় বলতেছি যে এমবিবিএস হচ্ছে ধৈর্যের খেলার একটা বা ধৈর্যের মানে পরীক্ষা দেওয়ার একটা জায়গা, যে এখানে ধৈর্য ধরে খিচখেলা লাগিয়ে থাকতে হয়। হ্যাঁ, পরীক্ষা একটা ফেল হয়েছে আর একটা না আসবে, আর একটা ফেল হয়েছে আর একটা আসবে,
মানে অনেক চাপ আছে, প্রতিদিন ক্লাস আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তোমাকে বুঝতে হবে যেহেতু এখানে কষ্ট বেশি, এখানে কেষ্টটাও বেশি। তুমি ধরো 5 বছর এমবিবিএস এর পরে তুমি আবার আমাদের একটা ডিগ্রি আছে, এফসিপিএস আছে, এমডি আছে মেডিসিনের জন্য বা মেডিসিনের ব্রাঞ্চগুলোর জন্য, সার্জারির জন্য এমএস আছে। তুমি কষ্ট করলে আরো 5 বছর, এই কষ্টটা করতে হবে। এখন কেউ যদি ভাবে যে আমি কষ্ট করব না বাট এমবিবিএস পড়বো, তাহলে তো হবে না, কারণ এমবিবিএস হচ্ছে সারা বিশ্বের একমাত্র সবচেয়ে টপ মোস্ট ডিগ্রি। তো এটা পড়তে তো তোমার কষ্ট হবেই। তো আমি কি বললাম, কষ্ট যেমন বেশি, কেষ্টটাও বেশি। কেউ যদি 5 বছর পরবর্তীতে একটা স্পেশালিস্ট হয়, মানে একটা নির্দিষ্ট সাবজেক্টে, সেটা হচ্ছে ইএনটি বা মেডিসিন, মাদার সাবজেক্ট, জেনারেল সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি বলো, অর্থোপেডিক্স বলো, বা আই বলো, বা রেসপিরেটরি মেডিসিন, এ টু এটসেট্রা সব কিছুই আছে, গ্যাস্ট্রোএন্টারোলজি বলো। তো এই জায়গাটায় সে একটা স্পেশাল ডিগ্রি নিল, এমডি নিল বা এমএস নিল 5 বছর কষ্ট করে। 5 বছর পর সে যদি মোটামুটি একটু ব্রেইন খাটায়, একটু পেরিফেরি, নিজের এলাকা ঢাকা সহ একটু কষ্ট করে, সে অনায়াসে পার ডে পার ডে সে 20-30টা রোগী সে চেম্বার করতে পারবে। তার চেম্বার মোটামুটি সে 20-30টা রোগী আসবে। এতে তার বললাম স্কিল ডেভেলপ করতে হবে, এটার জন্য কষ্ট করতে হবে। আমি আসতেছি, বিষয়টা বুঝাচ্ছি তোমাকে। কষ্ট করলো, সে স্কিল ডেভেলপ করলো, 5 বছর সে ধৈর্য ধরে রাখলো, ধৈর্য ধরে থাকলো। তার ইনকাম হয়তো বা 5 বছরে খুব বেশি হবে না, বাট সে খুব ধৈর্য ধরে কষ্ট করে সে 5 বছর পর্যন্ত ডিগ্রিটা কমপ্লিট করার পরে যায়, যখন সে দেখবে যে প্রতিদিন তার মিনিমাম 20-30টা রোগী আসতেছে, প্রতি মিনিমাম 1,000 টাকা করে যদি তুমি রোগীর ভিজিট ধরো, সরকারি ডাক্তার এমডিএমএস বা এফসিপিএস করা ডাক্তার 1,000 টাকার নিচে ভিজিট নেয় না। এখন 2026 সালে কেউ নিবেও না, সামনেও আরো বাড়বে। বিষয়টা যদিও আমি অ্যাপ্রিসিয়েট করি না, বাট তুমি দেখো অন্যান্য কেসের বেলায় এটা আসলে কোয়াইট ওয়েল, এমবিবিএসদের যারা ভালো ডাক্তার তাদের পেমেন্টটা একটু বেশি হয়, এটা লজিক্যাল। তো 1,000 টাকা করে ধরলো মাসে, তোমার মাসে বলতেছি, পার ডেতে 20 থেকে 30 হাজার টাকা। তো তুমি মাসে হিসাব করো, এটা তো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে। তুমি যখন আরো 2 বছর কষ্ট করবা, একটা চেম্বারের প্রতি উপর তুমি সময় দিচ্ছ, শ্রম দিচ্ছ, সবকিছু করতেছো, তোমার তো এমনও দেখা গেছে যে পার ডে তোমার 100 রোগী হবে, পার ডে তোমার 100 রোগী। তাহলে মাসে তখন 20-30 লাখ টাকা কামানো কোনো ব্যাপারই না, যদি তুমি একটু ধৈর্য ধরে আবার এমবিবিএস এর পরে 5টা বছর ধৈর্য ধরে ডিগ্রিটা নিতে পারো। ইভেন তোমার সরকারি চাকরিও লাগবে না, তোমার যে বিসিএস হইতে হবে এমনও না। এই যে এই এক্সট্রা ইনকামটা, এইটা কি অন্য কোনো সেক্টর বা ভার্সিটি গ্র্যাজুয়েটদের আছে কিনা? তুমি আমাকে বলো। নাই। হালাল ভাবে, একদম পিওর হালাল ভাবে, উইদাউট এনি সিঙ্গেল পয়সা অফ হারাম, হালাল ভাবে তুমি লাখ লাখ টাকা ইনকাম করার স্কোপ আছে। এখন তুমি করবা কি করবা না, এটা ডিপেন্ডস আপন ইউ। তুমি কষ্ট করবা কি করবা না, ইট ডিপেন্ডস আপন ইউ। তুমি টপ মোস্ট ডিগ্রি নিবা বাট কষ্ট করবা না, তাহলে তো হবে না। এটা হচ্ছে গেল আমাদের ফার্স্ট পার্ট, যে বাংলাদেশের প্রেক্ষিতে কেন এমবিবিএস ডিগ্রি বা বিডিএস ডিগ্রি খুব সেরা। অনেকে বিডিএস বললাম, বলে বিডিএস, বাট তুমি জানো না বিডিএস এ আসলে চেম্বার যদি কেউ একবার জমাইতে পারে ভাই, ইনশাল্লাহ তার ফিরে তাকাইতে হবে না, ঠিক আছে? তার বাড়ি গাড়ি সব কিছু করা সম্ভব। তুমি দেখবা, তুমি মিনিমাম ধরো কখনো দেখো না একটা ডাক্তার মোটামুটি একটা প্রিমিও তার নাই বা করল্লা তার নাই, এরকম ডাক্তার খুব কম আছে। আফটার 40 30 থেকে 40 এই যে রিজিয়নটা, তাকে একটু কষ্ট করতে হবে। এই কষ্টটা নিজের প্যাশনের জন্য। তুমি এখন সার্জারি না শিখলে তো তুমি ভালোভাবে সার্জারি করতে পারবে না। তুমি মেডিসিনটা যদি ভালোভাবে আত্মস্থ না করতে পারো, তাহলে তুমি করতে পারবে না। এখন কেউ কোনো কোচিং ব্যবসায়ী যদি তোমাকে বলে যে না, এই জায়গাটা হচ্ছে স্যাচুরেটেড, এই জায়গায় বেকার বেশি, হ্যাঁ, বা এখানে টাকা পয়সা নাই, বা এখানে অনেক কষ্ট, তাহলে তার কাছে সলিউশনটা দাও। তার কাছে সলিউশনটা চাও। আমার তো লাগবে সলিউশন, আমার তো প্রবলেম জানে লাভ নাই ভাই, হাজারটা প্রবলেম আছে, আমাদের তো এর মধ্যে থেকে সলিউশনটা বের করে নিয়ে আসতে হবে। সো একটা বিষয় হচ্ছে, সব জায়গায় তোমাকে কষ্ট করতে হবে, এবং সব ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, সব জায়গায় কষ্ট আছে, আগে অথবা পরে সব সময় কষ্ট আছে। এবং সব জায়গা থেকেই ভালো করা সম্ভব যদি তুমি ডেডিকেটেড ওয়েতে লাগিয়ে থাকো। বলতেছি ইঞ্জিনিয়ারিং এ বলে চাকরি সেক্টর নাই, বাট যেই ছেলেটা আসলে প্যাশনেট, ও বললাম ঠিকই লাখ লাখ টাকা কামাইতেছে ইঞ্জিনিয়ারিং পড়েই। যেই বলতেছে যে ভার্সিটি থেকে পড়ে কি হবে, ছেলে বেকার থাকবে, কিন্তু যেই ছেলেটা ওই সাবজেক্টের প্রতি প্যাশনেট এবং ওর মাথায় আছে একটা বড় গোল আছে, ওই ছেলেটা শাইন করবেই। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার কথা। 2 নম্বর কথা হইতেছে বাংলাদেশে, দেখো
আমি কোনো কাউকে ছোট করতেছি না, বাট ধরো একটা ছেলে মেডিকেলের চান্স দিছিল, বাট চান্স পায় নাই। সে টু সে ঢাকা ভার্সিটিতে আসছে, সে টু সে তার আলহামদুলিল্লাহ, অবশ্যই ঢাকা ভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, কোনো নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কিন্তু তার বাবাকে কি কখনো বলবে সে ধাবিয়ানের বাবা? এটা বলবে? বলবে না। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে সে যদি কক্সবাজার মেডিকেল থেকেও পাশ করে আসে, কি বলবে বলতো? সে হচ্ছে ডাক্তারের মা বা ডাক্তারের বাবা, তার ছেলে ডাক্তার, তার মেয়ে ডাক্তার হয়ে গেছে, তাই না? তো এমবিবিএসটা হচ্ছে তোমাকে একটা হিউজ রেসপেক্ট দেয়, হিউজ ওয়েট দেয়, তোমার কথার, তোমার আইডেন্টিটি, তোমার ফ্যামিলির পুরা ওয়েটটা চেঞ্জ করে ফেলায়, যেটা বাংলাদেশের স্বার্থ সামাজিক প্রেক্ষাপটে একটা বড় সড়ো ভূমিকা ফেলায়। বললাম এই তুমি এই জিনিসটা ইগনোর করতে পারবে না, এটা অন্য কোথাও তুমি পাবা না, অন্য কোথাও তুমি পাবা না। ইভেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেলায়ও বললাম এটা খুব কম, এটা খুব কম, কারণ ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক সাবজেক্ট আছে। বুয়েটে তোমার খালি তো সে পাশ করতেছে বুয়েট থেকে, বাট কোন সাবজেক্ট থেকে এটা বললাম অনেক ম্যাটার করে। বাট এমবিবিএস হচ্ছে একটা জেনারেলাইজড সাবজেক্ট বলা যায়, বা ডিপার্টমেন্ট বলো বা যাই বলো না কেন। কারণ আমি পাশ করার পর আমিও যেমন একজন এমবিবিএস ডাক্তার, কক্সবাজার মেডিকেল থেকে পাশ করার পর সে একজন এমবিবিএস ডাক্তার, প্রাইভেট মেডিকেল থেকে পাশ করার পর সেও একজন এমবিবিএস ডাক্তার। সো এটা একটা জেনারেলাইজড, মানে সবাইকে সমান করে নিয়ে আসে। সো কোথা থেকে পাশ করতেছো, কই থেকে পাশ করতেছো, সরকারি না বেসরকারি বেশি ডিফার করে না, যদি তুমি 5 বছর পর এমবিবিএস এর পর ভালো একটা জায়গায় ভালোভাবে ট্রেন করতে পারো নিজেকে। তো 2 নম্বর, বাংলাদেশের প্রেক্ষাপটে কেন এমবিবিএস সেরা, সেটা হচ্ছে রেসপেক্ট। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমি এখানে খুব সুন্দর করে লিখছিলাম, এটা তোমাকে একটু পয়েন্টটা দেখে যদি বলি সেটা আরো বেটার হবে, যে মানুষ এমবিবিএস যদি এতই টাফ হইতো, তাহলে প্রতি বছর তো এত লাখ লাখ শিক্ষার্থী এমবিবিএস এর পেছনে কেন ছুটতো? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তার মানে বুঝতেছো যে এমবিবিএস এর পিছনে ছুটার পিছনে একটা সামথিং আছে, যে এমবিবিএস সোনার খনি কেন বলা হয়। সেটা হচ্ছে ক্যারিয়ার সুইচের বিষয়। ক্যারিয়ার সুইচ কথাটা বলে আমি মেবি শেষ করব, তোমাদের আর বেশি সময় নিব না। বিষয়টা হচ্ছে এরকম, যে এমবিবিএস পাশ করার পরে তুমি ডাক্তার হয়ে আর্মিতে ঢুকতে পারবা, ডাক্তার হয়ে বিমান বাহিনীতে ঢুকতে পারবা, ডাক্তার হয়ে তুমি নেভিতে ঢুকতে পারবা, তুমি ব্যাংকিং সেক্টরে ঢুকতে পারবা, তুমি বিসিএস, ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ বলো, জেনারেল যতগুলো আছে সবগুলোয় ঢুকতে পারবা। হেলথ সেক্টরটা তো আছেই। এবং ডাক্তারদের মোটামুটি দেখা গেছে কয়েক বছর পর পর, ফ্রিকোয়েন্ট না হইলেও প্রায় কয়েক বছর পর পর একটা করে স্পেশাল বিসিএস পাওয়া যায়। স্পেশাল বিসিএস এ বললাম, জানো তোমাদের অনেক সংখ্যক ডাক্তার মানে বিসিএস ক্যাডার হয়, মানে ডাক্তার নেয়, এবং সেখানে কোনো রিটার্ন থাকে না, অনলি প্রিলি থাকে। সো এই যে ক্যারিয়ার সুইচ করার যেই চয়েসটা, এটা শুধুমাত্র এমবিবিএস তোমাকে দিচ্ছে বা বিডিএস তোমাকে দিচ্ছে, ঠিক আছে? এটা বললাম খুব টাফ, এটা খুবই টাফ, খুবই টাফ ভাই, খুবই টাফ। এবং প্রচুর পরিমাণে মেডিকেল স্টুডেন্ট দেখা গেছে এমবিবিএস পাশ করে সে রিসার্চে ঢুকতেছে। তুমি বললাম রিসার্চ করতে পারবা প্রচুর পরিমাণে, অনেকজন আমার বড় ভাইরা অনেকজন আছে এখন বাংলাদেশ আর্মির ক্যাপ্টেন পদে চলে গেছে, মানে ঢুকছেই ক্যাপ্টেন হিসেবে ঢুকে। তো তুমি এই সুইচের অপশনটা শুধুমাত্র মেডিকেলে পাইতেছো। এটা আর একটা রিজন বাংলাদেশের প্রেক্ষাপটে কেন মেডিকেল প্রফেশন সেরা। কারণ অনেক সময় হইতে পারে যে তুমি মেডিকেল আসছো বাট ভালো লাগতেছে না তোমার কাছে এই প্রফেশন, ইউ ক্যান সুইচ। একটা রিয়ালিটি চেক তোমাকে আমি একটু জিনিস বলি, সেটা হইতেছে দেখো, সেটা হচ্ছে তুমি যদি এখন ভাবো যে আমি যে কথাটা বললাম যে এমবিবিএস মানে হচ্ছে সোনার খনি, এই কথাটা খুব সত্য না। সোনার খনি মানে যে তুমি পাইলা আর তুমি সেটাকে বেচে তুমি একদম ভালোভাবে খাইতে পারবা, এরকমও না। এমবিবিএস কে কাজে লাগায় তোমাকে প্রতিষ্ঠিত হইতে হইলে তোমাকে সবসময় কষ্ট করতে হবে, ঠিক আছে? কষ্ট করতে হবে, অ্যান্ড একটা দীর্ঘ সময় তোমাকে ধৈর্য ধারণ করে রাখতে হবে। বাট ইফ ইউ ক্যান ডু ইট, এমবিবিএস তোমাকে কখনোই নিরাশ করবে না। এই কথাটা মাথায় রাখো, যে এমবিবিএস এ পড়লে আপনার যারা গার্জিয়ান দেখতেছেন, আপনার ছেলে বা মেয়ে কখনোই বেকার থাকবে না ইনশাল্লাহ। বাট তাদেরকে একটা সাপোর্ট দিতে হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলেন, মেন্টাল সাপোর্ট বলেন, বা সব দিক থেকে একটা সাপোর্টের বিষয় আছে। শেষ পর্যন্ত একটা স্টুডেন্ট এমবিবিএস এর সাথে যদি লেগে থাকে ধৈর্য সহকারে, ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে নিরাশ করবে না। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে আসসালামু আলাইকুম।